আরে আকাশ, তুমি? আসসালামু আলাইকুম চাচা। আকাশ সাইদ দুজনেই সালাম দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসে বসো। বারান্দার চেয়ারে সাইদ ও আকাশ বসে। এতদিন পর কি মনে করে আসলে আকাশ? অনেকদিন ধরে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, জানেনই তো পড়ালেখার জন্য ঢাকায় থাকতে হচ্ছে, তেমন সময় হয়ে উঠছে না। তোমার বাবা কেমন আছে? সে আগের মতোই বিছানায় শুয়ে থাকে, হাঁটা চলা করতে পারে না। আল্লাহ দুধ তাকে সুস্থ করে দিবে, চিন্তা করো না। আমিন। বলল সাইদ ও আকাশ জলিল সাইদের দিকে তাকিয়ে। তুমি কে বাবা? জি, আমি সাইদ তালুকদার, আলিপুর আশিক তালুকদার আমার বাবা। ও আচ্ছা, তোমার মরহুম দাদাকে চিনি। সে ভালো মানুষ ছিল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন। একসাথে সাইদ ও আকাশ চারিদিকে তাকিয়ে বলল। বাসায় চাচি নেই? তোমার চাচি নেই, তোমার ভাই বোনেরা আছে। পূর্ণা, প্রিয়া, এদিকে আয়। প্রিয়া একটু হেলে দূরে হেঁটে বলল। বাবা ডেকেছো? প্রিয়া আকাশ ও সাইদকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। পিছন থেকে পূর্ণা তাদের দেখে হতভম্ব হয়ে যায়। হাতের নখ খুঁড়তে খুঁড়তে মাথা নত করে মাটির দিকে তাকিয়ে আছে পূর্ণা। মনে মনে বলছে মাটির দুভাগ হয়ে যাক, মাটির ভিতরে ঢুকে যাক। কেন আসছে সাইদ? তার বাবা জানতে পারলে, আশেপাশের কেউ সন্দেহ করলে কি হবে? সাইদ পূর্ণার দিকে তাকিয়ে আছে। জলিল বলল। আকাশ, এ প্রিয়া আমার ছোট মেয়ে। ও পূর্ণা আমার বড় মেয়ে। আর ছেলে দুইজন ঘুমাচ্ছে। পূর্ণা ও হচ্ছে তোর আকাশ ভাই, তোর হামিদ কাকার ছেলে। আর ও সাইদ, সাইদ ভাই বলে ডাকবি। জলিলের মুখে সাইদ ভাই শুনে পূর্ণার ভীষণ হাসি পাচ্ছে। মুখ চেপে মুচকি হাসছে। সাইদের মুখটা কালো হয়ে গেছে। পূর্ণার সাথে কথা বলার সুযোগ খুঁজছে সাইদ, তাই বলল। পূর্ণা আপু, কিছু মনে না করলে আপনাদের টয়লেটটা কি একটু দেখিয়ে দিবেন? পূর্ণা তার বাবার দিকে তাকায়। জলিল চোখের ইশারায় যেতে বলে। সাইদকে পূর্ণা বাহিরে নিয়ে যায়। তারা ভরা আকাশের নিচে উঠানে দাঁড়িয়ে পূর্ণা সাইদ। সাইদ পূর্ণার দিকে তাকিয়ে। খুব মজা পাচ্ছিলে তাই না? কি? যখন তোমার বাবা সাইদ ভাই বলতে বলল। সাইদ ভাইয়া, আপনি নাকি টয়লেট যাবেন? মায়াভরা দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে আছে সাইদ। তুমি মজা নিচ্ছ? আমি টয়লেটে যাব না, তোমার সাথে কথা বলার সুযোগ খুঁজছিলাম। আপনি এখানে কেন এসেছেন? বাবাকে কি বলেছেন? ভয় পেও না পূর্ণা। বলতে বলতে সাইদ পকেট থেকে চিঠি বের করে পূর্ণার হাতে চিঠি দেয়। এইটা তোমাকে দিতে এসেছি পূর্ণবতী, তোমার অনুমতি ছাড়া কিছুই করব না। পূর্ণা মৃদু হাসে। সাইদের দিকে তাকিয়ে বলল। সব সময় হেসো, হাসলে আরো সুন্দর লাগে। আকাশ ও সাইদ চলে যায়। রাত গভীর হয়ে আসছে। পূর্ণা আর প্রিয়া বিছানায় বসে চিঠি পড়ছে। প্রিয় পূর্ণবতী, তোমার ওই মায়াবী চোখে নিজেকে হারিয়ে ফেলি। তোমার কণ্ঠস্বর শুনলে আমার হৃৎপিণ্ড ভূমিকম্পের মতো নড়ে চড়ে ওঠে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার দূরত্ব আমার মনে ক্ষত সৃষ্টি করে। যদি এই দূরত্ব না হতো, যদি প্রতিটি মুহূর্ত তোমাকে পাশে পেতাম, আমার স্ত্রী হয়ে, আমার সহধর্মিণী হয়ে আমার পাশে থেকে যাও। তোমার বিশাল মহব্বত ও ভালোবাসা থেকে একটুখানি ভালোবাসা আমাকে দিও। আমি প্রতিবারের মতো তোমার উত্তরের আশায় থাকব। ইতি, তোমার ভালোবাসার অপেক্ষায়, সাইদ। এক সপ্তাহ পর সূর্য মিষ্টি রোদ নিয়ে পূর্ব আকাশে উঁকি দিয়েছে। এক সপ্তাহ বৃষ্টি ও অন্ধকার দূর করে দিয়ে আলো ছড়িয়েছে, কিন্তু এই অন্ধকার একেবারের জন্য শেখবাড়িকে অন্ধকারময় করে দিয়েছে। আকন্দপুর হাসপাতালে বেঞ্চে পূর্ণা বসে আছে। পূর্ণার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় বসে আছে প্রিয়া। কোলে আকিব মাথা রেখে ঘুমিয়ে আছে। অপর পাশে প্রিয়ার কোলে মাথা রেখে শুয়ে আছে রাকিব। পূর্ণা এক হাত দিয়ে আকিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অন্য হাতে প্রিয়ার এক হাত শক্তভাবে ধরে আছে। সবাই ঘুমিয়ে পড়লেও পূর্ণা ঘুমাতে পারছে না। ক্লান্ত শরীরে বারবার চোখ বন্ধ হয়ে আসলেও ঘুম নামক ক্লান্তি দূর করার ওষুধটা চলে গেছে। কিভাবে সে ঘুমাতে পারে? তার সবচেয়ে প্রিয় মানুষটা, যাকে ঘিরে তার জীবন, হাসি, সুখ, দুঃখ, সেই মানুষটাই হাসপাতালের বিছানায় শুয়ে আছে। ঝড় যেমন সব কিছু ভেঙে চুরে দিয়ে অন্ধকার করে দিয়ে চলে যায়, তেমনি তার জীবনকেও অন্ধকার করে চলে গেছে। আশা দৌড়ে ক্লান্ত পায়ে ছুটে আসছে। পূর্ণা তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, সে কোথায় যায়, কোথায় থেকে আসে? তার জীবনে আসা যাওয়া এক রহস্য রয়েছে। প্রতিটি মানুষের জীবনে কি গোপন কিছু থাকে? তাহলে কি আমার জীবনে কি গোপন কিছু আছে? আশা পূর্ণা পূর্ণা বলে ডাকছে, কিন্তু পূর্ণা সাড়া না দিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার ডাক পূর্ণার কান পর্যন্ত পৌঁছায়নি।
আশা পূর্ণার কাঁধে জোরে একটা ধাক্কা মেরে পূর্ণা চমকে ওঠে। ধাক্কার জোরে ব্যথা পেলেও নিজেকে সামলে নেয়। আশা ক্ষুব্ধ স্বরে বলল, এতক্ষণ ধরে ঢাকছি, কানে কি কিছুই শুনিস না? তার কথা শুনে প্রিয়া ক্ষুব্ধ স্বরে আশাকে বলল, তুমি কেন এসেছো? তুমি চলে যাও, আমাদের সামনে আসবে না। তুমি আমাদের মা না, মা হলে একা ফেলে রেখে যেতে না। আশা পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আর বলছে, তুই আমার সন্তানদের আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। শয়তান মেয়ে একটা, মায়ের মতন হয়েছিস। পূর্ণার চোখ দুটো মুহূর্তের মধ্যে রেগে লাল হয়ে ওঠে। আশা মুখের কাছে গিয়ে ফিসফিস কণ্ঠে বলে, আপনার কি মনে আছে আপনার 3 সন্তান আছে, একজন স্বামী আছে, আপনি কি মায়ের দায়িত্ব পালন করছেন? ওদেরকে মায়ের আদর দিয়েছেন। আপনার ব্যবহারে আপনার সন্তানরা দূরে সরে গেছে, আমার কিছু করতে হয়নি। আর আমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বললে আপনাকে ছাড়বো না। চলে যান এখান থেকে, আপনার সন্তানের সামনে আপনাকে অপমান করতে চাই না। বাসায় গিয়ে রান্না করেন, আপনার সন্তানরা এখনো না খেয়ে আছে। পূর্ণার কথা শুনে আশা ভয়ে থমকে গেছে। যেই মেয়েকে সে কথা শোনাতো সেই মেয়ে এখন তাকে আদেশ করছে। এই মেয়ে এমন কথা বলতে শিখে গেছে। আশা পূর্ণার দিকে এক পলক তাকিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। পূর্ণা তার ভাইদের বলল, তোমরা বাসায় চলে যাও, সারা রাত এইখানে ছিলে। বাবার কাছে কে থাকবে? আমি আর প্রিয়া আছি তো। ঠিক আছে। কিছুক্ষণ পর জলিল হাসপাতালের বিছানায় শুয়ে আছে। পূর্ণা পাশে বসে হাতে চুম্বন করে বলে, আমার প্রিয় বাবা, তুমি কি ঘুমিয়ে আছো? চোখ খুলে একটু উঠে আমার সাথে কথা বলে আমার অশান্ত হৃদয়কে প্রশান্তি দাও। ওঠো বাবা। পূর্ণার পেছন থেকে এক সুদর্শন যুবক, ধবধবে ফর্সা নীল চোখ, উচ্চতা 6 ফুটের বেশি, গায়ে ডাক্তারের পোশাক। তাকে দেখে মনে হয় কোনো ভিনদেশি ডাক্তার। সে বলল, আপনার বাবা উঠবে না। পূর্ণা হতভম্ব দৃষ্টিতে পিছনে ঘুরে। কেন? কারণ সে ঘুমিয়ে আছে। সে আগের থেকে সুস্থ আছে, চিন্তা করবেন না। আমি ডাক্তার রিদম। আপনার নাম? পূর্ণা যখনই মুখ দিয়ে পূর্ণ বলেছে তখন এক নার্স এসে বলে, ডাক্তার সাহেব, 5 নম্বর বেডের রোগীর অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি আসুন। প্রিয়, ঠিক আছো? তোমার বাবা কেমন আছে? ঘুমিয়ে আছে। তোমার আপা কোথায়? বাবার পাশে। চলো আমরা যাই। ঘণ্টাখানেক পর জলিল চোখ খুলে পূর্ণাকে দেখে একটু মুচকি হাসি দেয়। পূর্ণা বাবাকে চোখ খুলছে দেখে হাসি দিয়ে এক ক্লান্তি নিঃশ্বাস ছেড়ে প্রশান্তি অনুভব করে। বাবা, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমার ভাই বোনেরা কোথায়? চলে গেছে। আম্মা চলে আসছে। প্রিয়া এখানে আছে। আমার মায়াবী চোখের মেয়ে। আমার কেন জানি একজনের কথা খুব মনে পড়ছে। কে বাবা? তাকে নিয়ে আসে এখানে। তুমি তাকে দেখতে চাইছো? তাকে দেখতে পাবো না, সে হারিয়ে গেছে। কে উনি? রহিমা। তোমার পরিচিত কেউ? আমি তো তাকে চিনি না। আমাদের প্রতিবেশী ছিল, নিরুপমা। যেদিন মারা যায় সেদিন বিকেলেও সেও নিখোঁজ হয়ে যায়। পূর্ণা এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ে। আবার এ কেমন রহস্য? হাসপাতালের বাইরে জাম গাছের নিচে বেঞ্চে বসে আছে পূর্ণা। হৃদম 2 কাপ চা নিয়ে পূর্ণার দিকে এগিয়ে এসে বলে, চা প্রেমী? পূর্ণা মৃদু হেসে উত্তর দিল, না। চা প্রেমী না হন, 1 কাপ তো খাওয়াই যায়। চায়ের কাপ পূর্ণার হাতে দিল হৃদম। পূর্ণা বলল, আপনাকে ধন্যবাদ। হৃদম বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? অবশ্যই। আপনার নাম তো জানা হলো না। পূর্ণা চায়ের কাপে চুমুক দিয়ে সময় নিয়ে বলল, আমি পূর্ণা। পূর্ণা খুব সুন্দর নাম। হাসপাতালে একবারও তোমার মাকে তো দেখলাম না। আমার মা মারা গেছে। কি বলো? কতদিন হলো মাকে হারিয়েছো? আমার যখন 6 মাস তখন। মায়ের সাথে কোনো স্মৃতি নেই। মা হারানোর কষ্ট আমি বুঝি। আপনারও মা নেই? হ্যাঁ, শুনেছি আমার জন্মের সময়। সে ভুল চিকিৎসায় মারা গেছে। আমার যখন 10 বছর, আমি তখন জেনেছি আমার মা নেই। আমার সৎ মা আমাকে বুঝতে দেয়নি কখনো। নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসতো। যখন বুঝলাম আমার বয়স 10 বছর, কিন্তু আমার বাবা মার বিয়ে হয়েছে 8 বছর ধরে, তখনই মনে প্রশ্ন জাগে, এটা কিভাবে সম্ভব? তখন জানি সে আমার আপন মা না। বিষয়টা দুঃখজনক। যদি এই সত্য না জানতে তাহলে ভালো হতো। হয়তো। মর্গ থেকে একটা 9 বছর বাচ্চার লাশ বের করা হয়েছে। মর্গের সামনে পুলিশ, 2 জন পুরুষ, একটা ছেলে, 2টা বাচ্চা মেয়ে আছে। সাথে তাদের জামা ছেঁড়া, ময়লা চুলগুলো এলোমেলো, উস্কো খুস্কো। দেখে মনে হচ্ছে কতদিন তারা গোসল করেনি। পূর্ণা ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে বলল,
তাদের এই অবস্থা কেন? তারা পথশিশু, তাদের দলের একজন মারা গেছে, কিভাবে? আত্মহত্যা করেছে। কালকে নিজের হাতে এই বাচ্চাটাকে মর্গে পাঠিয়েছি। রোজ প্রার্থনা করি নিজের পরিচিত আর কাউকে যেন মর্গে পাঠাতে না হয়। পূর্ণা একটু অবাক হয়ে প্রশ্ন করলো, নিজের মানে? আমার পালিত মা। সে মারা গেছে? আমার 11 বছর বয়সে। দুঃখজনক। পূর্ণা আবার প্রশ্ন করলো, ডাক্তার হবার ইচ্ছে কেন হলো? মা ভুল চিকিৎসায় মারা গেছে, আর কোনো সন্তান যেন মা হারা না হয় তাই। খুব ভালো লক্ষ্য ছিল আপনার, তাই সফল হয়েছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমিন। সাইদ পিছন থেকে এসে পূর্ণাকে বলল, পূর্ণা তুমি এখানে কি করছো? পূর্ণা উঠে দাঁড়িয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি কখন আসছেন? অনেকক্ষণ। তোমার বাবার সাথে দেখা হয়েছে, তুমি সেখানে ছিলে না। সাইদ বিরক্তিকর দৃষ্টিতে হৃদমের দিকে তাকিয়ে আছে। পূর্ণার সাথে কথা বলতে দেখে তার একদম সহ্য হচ্ছে না। সাইদ বলল, পূর্ণা চলো, তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি। পূর্ণা যাবার জন্য পা বাড়ায়, তখন হৃদম বলল, এখন তার বাবার একটু বিশ্রাম নেওয়া দরকার। সাইদ বিরক্ত হয়ে হৃদমকে বলল, আপনার কি আর কোনো রোগী নেই ডাক্তার সাহেব? হৃদম কোনো উত্তর না দিয়ে পূর্ণাকে বলল, আমি যাচ্ছি পূর্ণা। পূর্ণা সাইদকে বলল। এমনভাবে না বললেই পারতেন। সাইদ প্রশ্ন করল, ওই ডাক্তারের সাথে কি কথা বললে? সে তার জীবন কাহিনী বলল। আমারটা তো কোনোদিন শুনলে না। পূর্ণা মাথা নত করে মৃদু হেসে বলল, আমি বাবার কাছে যাচ্ছি। পূর্ণা ব্যস্ততা দেখিয়ে চলে গেল, সাইদকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে। 3 দিন পর বিকেলে সোনালি রৌদ্র। প্রতিদিনের মতো প্রিয়া ও তার ভাইরা উঠানে খেলা করে। জলিল সুস্থ হয়ে বাসায় ফিরছে, তাই সবাই খুব খুশি। কিন্তু জলিল হার্ট অ্যাটাক করেছে, তাই তাকে কোনো রকম দুশ্চিন্তায় রাখা যাবে না, অযত্ন অবহেলা করা যাবে না। হৃদম প্রতিদিন বাসায় এসে জলিলকে দেখে যায়। হৃদমের সাথে আশা এর খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। আশা মনে মনে প্রিয়ার জামাই হিসেবে ভাবছে। বড়লোক পাত্র দেখলেই তাকে প্রিয়ার জামাই করার স্বপ্ন দেখে। হৃদম মনে মনে পূর্ণাকে পছন্দ করে। সে পূর্ণার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। জলিল এই নিয়ে এখনও কোনো মতামত জানায়নি। জলিল সবাইকে সদর ঘরে ডেকেছে। জলিল বলল, তোমাদের কিছু কথা জানাতে চাই। আশা ব্যস্ততা দেখিয়ে বলছে, বলো, জলদি বলো। হৃদম বিয়ের প্রস্তাব দিয়েছে। পূর্ণা প্রিয়া একে অন্যের দিকে এক পলক তাকালো। আশা খুশিতে আত্মহারা হয়ে প্রশ্ন করল, প্রিয়ার জন্য? তুমি কি বলছো? হ্যাঁ বলছো তো? পূর্ণা হাসি দিয়ে প্রিয়ার দিকে তাকালো। জলিল আশাকে বলল, তুমি এত খুশি হয়ে না, পূর্ণার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। মুহূর্তের মধ্যে পূর্ণার হাসি মুখটা কালো মেঘে ঢেকে গেল। আশা ক্ষুব্ধ দৃষ্টিতে পূর্ণার দিকে তাকিয়ে জলিলকে প্রশ্ন করল, তুমি কি বলেছো? কিছু না, পূর্ণ তার মতামত না জেনে কিছু বলতে পারছি না। পূর্ণা কাল মতামত জানাবে। পূর্ণা উঠে বাহিরে চলে যায়। পিছন পিছন প্রিয়াও যায়। সকালের ঠান্ডা বাতাস বইছে, আকাশও কিছুটা কালো হয়ে আছে। সাইদ প্রতিদিনের মতো বকুল গাছের নিচে পূর্ণার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আজও অপেক্ষা করছে। পূর্ণাকে দেখে সাইদ মৃদু হাসি দিল। পূর্ণা একবারের জন্য তার দিকে না তাকিয়ে চলে গেল। এই ব্যাপারটা অদ্ভুত লাগে সাইদের কাছে। প্রিয়া সাইদের সামনে দাঁড়ায়। সাইদ প্রশ্ন করে, কি হয়েছে? আবার মন খারাপ। কেন? হৃদম ভাই বিয়ের প্রস্তাব দিয়েছে, বাবা আজকে সিদ্ধান্ত জানাতে বলেছে। কথা শুনে সাইদের চোখ দুটো অশ্রু টলমল করছে। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। এটা কি সত্যি শুনছে নাকি স্বপ্ন ছিল? সে বিশ্বাস করতে পারছে না। মনে মনে ভাবছে, এই ডাক্তারকে শুরু থেকেই পছন্দ হয়। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, শীতল বাতাস বইছে। আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে গেছে, এমন আবেশ সেই বাতাসে। পূর্ণা তার বাবার সাথে তার মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে। তার বাবা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। এক হাতে পূর্ণা তার হাত ধরে আছে, আরেক হাতে বাঁশের লাঠি ভর করে হাঁটছে। মায়ের কবরের সামনে আসে পূর্ণা তার বাবাকে বসিয়ে দিল। দুজনেই মোনাজাত ধরেছে। শেষ করেই জলিল পূর্ণার দিকে তাকিয়ে বলল, মেয়ে আমার, তোমার সাথে কিছু বিষয় কথা আছে। আজকে তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেবে। পূর্ণা তার বাবার দিকে তাকিয়ে, বলো বাবা। সাইদ আমার কাছে এসেছিল, সে তোমাকে জীবন সঙ্গী হিসেবে চাই। ডাক্তার সাহেব, সেও আমাকে একই প্রস্তাব দিয়েছে। আমি তাদের বলেছি, আমার মেয়ের সিদ্ধান্ত না জেনে আমি তোমাদের উত্তর দিতে পারবো না। পূর্ণামা, এইখানে তুমি যা বলবে তাই হবে। পূর্ণা অশ্রু ভেজা চোখে তার বাবার দিকে তাকিয়ে,
আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, তোমার কাছেই থাকতে চাই, তোমার থেকে দূরে পাঠিয়ে দিও না। পূর্ণার গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছে। জলিল 2 হাত দিয়ে অশ্রু মুছে দিয়ে পূর্ণার হাত দুটো শক্ত করে ধরে। আমার প্রিয় মেয়ে, চোখের মনি, যদি তোমাকে বিদায় দিতে না হতো তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি হতাম। কিন্তু এটাই বিধান, মেয়েদের স্বামীর সংসারে যেতে হবে। যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে এত তাড়াতাড়ি তোমাকে বিদায় দিতাম না। আমার অবস্থা তো দেখছো, আশার কাছে তোমাকে ছেড়ে দিতে পারবো না। তোমাকে তার হাত থেকে মুক্তি পেতে হবে, নিজের পরিচয় বাঁচবে তুমি। পূর্ণা মাথা নত করে বসে আছে, তার চোখ থেকে অশ্রু ঝরছে। জলিল কিছুক্ষণ চুপ থেকে পূর্ণাকে বলল, আমার লক্ষ্মী মেয়ে, আমার চোখের দিকে তাকাও। পূর্ণা মাথা উঁচু করে চোখের দিকে তাকালো। তুমি কি সাইদকে পছন্দ করো? পূর্ণা তার বাবার চোখ থেকে চোখ সরিয়ে মাটির দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বাবা, একটু সময় নিয়ে ধীরে বলল, আমি তাকে পছন্দ করি কিনা জানি না, তবে তার জন্য আমার অনুভূতি কাজ করে। জলিল মুচকি হেসে নিরুপমার কবরের দিকে তাকিয়ে বলল, শুনেছ, তোমার মেয়ে বড় হয়ে গেছে, এখন তাকে স্বামীর ঘরে বিদায় দিব। জলিল পূর্ণার দিকে তাকিয়ে, আমার লক্ষ্মী মেয়ে, খুব শীঘ্রই তোমাকে বিদায় দিতে হবে। প্রিয়ার নিজের ঘরে বসে কাপড় ভাঁজ করছে। আশা নরম গলায় প্রিয়া প্রিয়া বলে ডাকতে ডাকতে ঘরে ঢুকলেন। প্রিয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মায়ের হঠাৎ আদর দেখে হতভম্ব দৃষ্টিতে আশার দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে মন দিয়ে বলল, বড়লোক পাত্র আছে নাকি মা? আশা বিরক্তিকর কণ্ঠে বলল, কি বললি? তুমি হঠাৎ আদর করছো তো, তাই। তুমি তো এমনি এমনি আদর করো না। মায়ের সাথে এইভাবে কথা বলতে নেই মা, একটু থেমে। প্রিয়া, আমাকে বলো তো, সাইদ কেমন ছেলে? সে কি ধনী? তা আমি জানি না, তবে ভাইয়া অনেক ভালো। প্রিয়া প্রশ্ন করল, মা, তুমি সাইদ ভাইয়াকে কিভাবে চিনো? তোর বাবার কাছে পূর্ণার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। তাহলে আপার সাইদ ভাইয়ার বিয়ে হবে? আশা অন্যদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ডাক্তার সাহেব কে খালি হাতে ফিরিয়ে দেওয়া কি ঠিক হবে না? প্রিয়া তার মায়ের দিকে তাকিয়ে, ডাক্তার সাহেবের সাথে কার বিয়ে দিবে মা? আমাকে নিয়ে উল্টাপাল্টা কিছু ভাববে না, আমি এখনো ছোট। এই মেয়ে নিজের ভালো বুঝে না। বলতে বলতে ঘর থেকে বের হয়ে যায়। বিকালে মৃদু শীতল বাতাস। জলিল বারান্দায় চেয়ারে হেলান দিয়ে বসে আছে। হৃদম বারান্দায় প্রবেশ করে সালাম দেয়। সালামের উত্তর দিয়ে জলিল বসতে বলে। হৃদম বাড়ির চারপাশে তাকাতে তাকাতে মোড়াতে বসলো। জলিল জিজ্ঞেস করলো, তুমি কি কাউকে খুঁজছো বাবা? পূর্ণা ঘাটে আছে। আপনি এখন কেমন আছেন চাচা? ঠিকমতো ঔষধ নিচ্ছেন তো? হ্যাঁ বাবা, আমি আগের থেকে অনেক ভালো আছি। শুক্রিয়া, আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে। আলহামদুলিল্লাহ চাচা। পূর্ণার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? জলিল একটু চুপ থেকে সময় নিয়ে উত্তর দিলেন, পূর্ণার মনে তোমার জন্য কোনো অনুভূতি নেই, সে তোমাকে স্বামী হিসেবে চায় না। হৃদমের পায়ের নিচের মাটি সরে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অশ্রুসিক্ত চোখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এই কথা কি সে বলেছে? আমি আমার মেয়ের চোখের ভাষা বুঝি, তার হৃদয়ের কথা চোখে প্রকাশ পায়। শোনো বাবা, তুমি আমার ছেলের মতো, আমার বাড়ির দরজা তোমার জন্য খোলা। যখন ইচ্ছে করবে এই বাবার কাছে চলে আসবে। আপনাকে ধন্যবাদ চাচা, আমাকে আপনার ছেলের জায়গা দিয়েছেন। আজ আমি উঠছি। হৃদম উঠে চোখের কোণে অশ্রু মুছতে মুছতে বের হয়ে গেল। উঠানের সামনে এসে দাঁড়ালো পূর্ণা। কি হয়েছে ডক্টর সাহেব? কিছু না, তোমার জন্য শুভকামনা রইল। সাইদের জন্য তাহলে তোমার অনুভূতি আছে, দুজনকে বেশ মানাবে। তার মুখে সাইদের নাম শুনে হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো পূর্ণা, আপনি কিভাবে জানেন? মৃদু হেসে কোনো উত্তর না দিয়ে চলে গেল। পরের দিন বারান্দায় চেয়ারে বসে আছে জলিল। আশা তার পাশেই দাঁড়িয়ে আছে। আকাশ ও সাইদ মোড়ায় বসে আছে। সাইদ অস্বস্তি লাগছে, পুরো শরীর ঘেমে একাকার। সে সত্যি পূর্ণাকে পাবে কিনা তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। জলিল কিছুক্ষণ চুপ থেকে বলল, সাইদ। চমকে উঠে জলিলের দিকে তাকায়। তোমার বাবা মা কোথায় থাকে? শান্তিনগর। তোমার বাবা মাকে নিয়ে আসবে, তাদের মতামত জানতে হবে পূর্ণাকে তাদের পছন্দ কিনা। তার মানে আপনি রাজি? আমার মেয়ে তোমাকে বেছে নিয়েছে। আমি খুব শীঘ্রই বাবা মাকে নিয়ে আসব। এত খুশি হয়ে না, আমি এক শর্তে পূর্ণা তোমার হাতে তুলে দেব। জলিলের কথায় মুহূর্তের মধ্যে সাইদের হাসি খুশি মুখটা কালো হয়ে গেল। কি এমন শর্ত? সত্যি কি পূর্ণাকে সে জীবনসঙ্গী হিসেবে পাবে? বিকালে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে।
পুরো আকাশ লালচে রঙের হয়ে আছে। নদীর পাড়ে পাথরের উপর সাইদ ও পূর্ণা বসে আছে। সাইদ মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্ণার দিকে। পূর্ণা কয়েক সেকেন্ড সাইদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। নত জানু হয়ে জিজ্ঞেস করলেন, কি দেখছেন? আমার সুন্দরী রঙ্গিনীকে। এখনো হয়নি তো। কিছুদিন পর তো হয়ে যাবে। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে সাইদ, ভেবেছিলাম তোমার বাবা অনেক কঠিন শর্ত দেবে। ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো, কোনো দিন তুমি আমার হবে না। সে শর্ত দিল তার মেয়ের স্বপ্ন যেন পূরণ করি, তার মেয়ের পড়ালেখা কোনোভাবেই যেন বন্ধ না হয়, তার মেয়ের পাশে সারা জীবন থাকি। আমি তোমাকে কথা দিচ্ছি পূর্ণা, তোমাকে সারা জীবন আগলে রাখবো, কোনো কষ্ট তোমাকে ছুতে দিব না। পূর্ণা মুচকি হেসে বলল, আপনি অনেক ভালো একজন মানুষ। সাইদ হেসে উত্তর দিল, এই প্রথম কোনো সুন্দরী মেয়ে আমার প্রশংসা করলো। কেন আগে কেউ করেনি? না, তেমন কেউ না। তেমন কেউ না মানে? তার মানে করেছে। আচ্ছা পূর্ণা, একটা উত্তর দাও তো, তুমি কি আমাকে পছন্দ করো? পূর্ণা মাথা নিচু করে চাপা স্বরে বলল, হয়তো। এখনও তো আমার কোনো চিঠির উত্তর দিলে না, আমি কি ধরে নিব পূর্ণা চিঠি লিখতে পারে না? পূর্ণা নিজের ব্যাগ থেকে একটা চিঠি বের করে সাইদের হাতে দিলেন। সাইদ খুশিতে আত্মহারা। পূর্ণা চিঠি লিখতে পারে। কিছুক্ষণ চুপ থেকে পূর্ণা বলল, আমাকে বাসায় যেতে হবে, সন্ধ্যা নেমে আসছে। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসছি। আমি যেতে পারবো? আমি আমার হবু স্ত্রীকে একা ছাড়তে পারি না, চলো আমরা যাই। প্রিয়া পূর্ণা বিছানায় শুয়ে আছে। পূর্ণা হাসি মুখে শূন্যে তাকিয়ে কিছু ভাবছে। প্রিয়া পূর্ণার দিকে তাকিয়ে চাপা স্বরে, আপা। পূর্ণা প্রিয়ার দিকে তাকিয়ে এক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে। কি হয়েছে? প্রিয়া মুখ ভার করে, তোমার বিয়ে হয়ে গেলে আমি একা হয়ে যাব, তোমাকে অনেক মনে পড়বে। লক্ষ্মী বোন আমার, ও অনেক কষ্ট হবে। যখন আমি ভাবি এই বাড়ি উঠান ঘর বাবা বোন ভাইদের ছেড়ে যেতে হবে, তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। কেন যেতে হয়? যদি এই নিয়মটা বদলে যেত, যদি মেয়েদের বাবার ঘর ছেড়ে যেতে না হতো। পূর্ণার চোখ থেকে অশ্রু ঝরছে। প্রিয়া চোখের অশ্রু মুছে দিয়ে, আপা কেঁদো না, তুমি সাইদ ভাইয়ার কাছে অনেক ভালো থাকবে, দেখো তুমি অনেক সুখী হবে, আমিন। দুই বোন দুই জনকেই ধরে রাখে। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ। দূরে কোথাও থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। বাড়ির পাশের কুকুর ঘেউ ঘেউ করে ডেকে যাচ্ছে। চোখে ঘুম নেই। বারান্দায় চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে সাইদ। আকাশ বারান্দায় প্রবেশ করে। এত রাতে এইখানে দাঁড়িয়ে আছো কেন ভাই? সাইদ উত্তর দিল, ঘুম নেই। কি নিয়ে এত চিন্তিত? চাচা চাচি মানবে কি না? বুঝতে পারছি না কি করব, কিভাবে তাদের রাজি করাই। বাবা সহজ সরল, আমি যা বলবো মেনে নিবে, কিন্তু মা আর বোনরা তারা খুব কঠিন মানুষ। আমার জন্য অনেক বড় ঘরের পাত্রী আশা করে, পূর্ণাকে তারা মেনে নেবে না। আকাশ ছোট করে একটা শ্বাস ফেলে। সম্পর্ক শুরু করার আগে শেষটা ভেবে নেওয়া উচিত ছিল। কাঁধে হাত রেখে আকাশ বলল, তোমার যেটা ভালো মনে হয় করো ভাই। আকাশ চলে যায়। সাইদের মনে পড়ে পূর্ণার চিঠির কথা। দ্রুত নিজের ঘরে চলে যায়। শার্টের পকেট থেকে চিঠিটা বের করে আবার বারান্দায় চলে আসে। চিঠিটার দিকে মায়াবী দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে খোলে। প্রিয় সাইদ, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি লিখব। চিঠির ভাষা আমার জানা নেই, কিভাবে গুছিয়ে লিখতে হয় আমি তাও জানি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেছিলেন আমি আপনাকে ভালোবাসি কিনা বলতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি, যখন আপনাকে দেখি থমকে যায় নিঃশ্বাস, কণ্ঠনালী, বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা শিশির অনুভূত হয়। এটাকে কি ভালোবাসা বলে নাকি অনুভূতি তা আমার জানা নেই। শুধু এইটুকু বলতে পারি, আপনার সাথে থাকা প্রতিটা মুহূর্ত আমার জীবনে কাটানোর সবচেয়ে সুখের সময়। আপনি পাশে থাকলে আমি প্রাণ খুলে হাসতে পারি। এই প্রথম কোনো পুরুষের জন্য অনুভব করলাম আপনি ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারছি না। হয়তো এই মেয়েটা বকুল গাছের নিচে অপেক্ষা করা ছেলেটার প্রেমে পড়ে গেছে। আর কিছু লিখতে পারছি না, আমার হৃদয় থমকে যাচ্ছে। এতেই আপনার পূর্ণবতী। সকাল থেকে শেখ বাড়িতে খুশির আমেজ। আত্মীয় স্বজনরা বাসায় আসছে। আপ্যায়নের প্রস্তুতি তোড়জোড় চলছে। বাড়ির প্রতিটি মানুষ ব্যস্ত। সাধারণ ভাতের পরিবর্তে সুগন্ধি চালের ভাত, হাঁসের মাংস, মুরগির মাংস, ফিরনি রান্না করা হয়েছে। বাড়িতে উৎসবের মুখর পরিবেশ। পূর্ণার সকাল থেকে তার ভাইদের সাথে নিয়ে পুরো বাড়ি পরিষ্কারে ব্যস্ত। প্রিয়া ঘর গোছানো, জলিল আত্মীয় স্বজনের সাথে কথা বলায় আর আশা রান্না করায় আজ তাকে অনেক খুশি দেখাচ্ছে। আজ কোনো পরিশ্রম যেন গায়ে লাগছে না। সে ক্লান্ত হচ্ছে না।
পূর্ণাকে অবশেষে বাড়ি থেকে বিদায় দিচ্ছে, এতে সে বেশ খুশি। আজ পূর্ণা ও সাইদের বাগদান, সব কিছুর প্রস্তুতি শেষ। অতিথিরা দুপুরে খানা তৃপ্তি সহকারে খেয়েছে। সবাই বারান্দায় চেয়ারে বসে আছে। সাইদের বাসা থেকে তার বাবা ও মামা এসেছে। মামা অহংকারী স্বরে পূর্ণার বাবাকে উদ্দেশ্য করে বললেন, জলিল সাহেব, এইবার আপনার মেয়েকে নিয়ে আসুন দেখি। আপনার মেয়ে কত রূপবতী। আমার ভাগ্নে কি দেখে এরকম পাগল হয়েছে? ভাগ্নের জন্যই এইখানে আসলাম। আমাদের স্বপ্ন ছিল তার জন্য ধনী পরিবারের মেয়ে আনা। জলিল হালকা নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা হয়তো ধনী না, তবে আমার মেয়ে রাজকন্যার থেকে কম নয়। জলিল চোখের ইশারায় আশাকে বললেন পূর্ণাকে নিয়ে আসতে। টিপ টিপ পায়ে পূর্ণা সদর ঘর পেরিয়ে বারান্দায় দরজা প্রবেশ করে। পূর্ণার পরনে হালকা গোলাপি রঙের শাড়িতে সোনালি সুতোর কাজ, হাতে কাচের চুড়ি, বাঁকা সিথি, চুলের খোপায় বকুল ফুলের মালা। সবাই মুগ্ধ চোখে পূর্ণার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে শেখবাড়ির বারান্দার দরজায় আকাশ থেকে চাঁদ নেমে এসেছে। সাইদের মামা মুগ্ধ চোখে তাকিয়ে আছে আর বলছে, তাহলে এই জন্যই আমার ভাগ্নে এই মেয়ের জন্য পাগল হয়েছে? এ তো চাঁদের মতো সুন্দর। পূর্ণা মামাকে পা ছুঁয়ে সালাম করে। সাইদের বাবাকে সালাম করতে গেলে হাত দিয়ে ধরে পূর্ণার মাথায় হাত বুলিয়ে। বেঁচে থাকো মা। পূর্ণা চেয়ারে বসে এক পাশে তিশা, পূর্ণার ফুফাতো বোন, অন্য পাশে প্রিয়া বসে তাদের পিছনে আশা দাঁড়িয়ে আছে। সাইদ পূর্ণার মুখোমুখি বসেছে। পূর্ণার দিকে আলতো করে চোখ টিপে দেয়। পূর্ণা ঠোঁটের কোণে হালকা মৃদু হাসে। জলিল সাইদের বাবাকে বলল, আশেক ভাই, আপনার স্ত্রী ও মেয়েরা আসেনি কেন? আশেক উত্তর দেওয়ার আগেই আফজাল হোসেন, সাইদের মামা, উত্তর দিল, আমার বোন আর ভাগ্নিরা রাজি না তো, তাই আসেনি। কথা শুনে জলিল ও পূর্ণা মুখ কালো হয়ে গেল। আশা হেসে হেসে বলল, সে কি কথা, এত সুন্দর মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে পাচ্ছে, তাহলে রাজি না কেন? জলিল বলল, তারা রাজি না থাকলে কি করে আমার মেয়েকে ওইখানে বিয়ে দেই? আশেক তালুকদার পূর্ণার বাবা হাতে হাত রেখে বললেন, জলিল আর তার কথা ফেলতে পারলেন না। আশেক তালুকদার সহজ সরল ও ভালো মানুষ, তার কথা ফেলে কিভাবে? বাগদান অনুষ্ঠান শুরু হলো। সাইদ ও পূর্ণা মুখোমুখি দাঁড়ায়। সাইদ পূর্ণার হাত ধরে ফিসফিস করে পূর্ণার কানে বলে, অবশেষে তোমাকে পাচ্ছি একান্ত নিজের করে, আর হারানোর ভয় নেই। এখন পূর্ণবতী শুধুই আমার। পূর্ণা মুচকি হেসে ফিসফিস করে বলল, একটু চুপ থাকুন সবাই, সামনে। সাইদ আংটি যেই পরাতে যাবে, আফজাল সাহেব জোর গলায় বলে, আশেক ভাই, আমরা তো আংটি দিচ্ছি মেয়েকে, কিন্তু আমাদের ছেলের কি সোনার আংটি পরার কপাল আছে? জলিল নিজের পাঞ্জাবির পকেট থেকে সোনার আংটি বের করে পূর্ণার সামনে এগিয়ে দিয়ে বলে, পূর্ণামা, এটা তুমি সাইদকে পরিয়ে দিবে। আফজালের দিকে তাকিয়ে জলিল বলল, আফজাল সাহেব, আমরা গরিব হতে পারি, তবে আমাদের মনটা ভিখারি না। কথা শুনে আফজাল ক্ষুব্ধ দৃষ্টিতে জলিলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে মাথা নত করে নেয়। এরকম মুখের উপর জবাব তাকে আগে কেউ কোনোদিন দেয়নি। পূর্ণার হাতে আংটি পরিয়ে দেয় সাইদ। প্রিয়া, তিশা আর তার ভাইরা হাতে তালি দিয়ে তাদের শুভেচ্ছা জানায়। পূর্ণা যেই আংটি পরাতে যাবে, তখনই হৃদম এসে দরজায় হাজির হয়। তার শরীর ঘেমে একাকার, অস্থির দেখাচ্ছে তাকে। পূর্ণা তাকে দেখে হতভম্ব হয়ে যায়। সবাই পূর্ণার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে পূর্ণা অনেক বড় অপরাধী। পূর্ণার অস্বস্তির নিঃশ্বাস। ডাক্তার সাহেব কেন এখানে আসছে? তাকে এমন দেখাচ্ছে কেন? কি বলতে চায়? তার আশা সবাই ভালো চোখে দেখবে তো, নাকি পূর্ণাকে কলঙ্ক দেবে? পূর্ণার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাইদ বিরক্তি কণ্ঠে হৃদমের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, কি চাই ডাক্তার? হৃদম কাঁপা কাঁপা স্বরে জবাব দিল, পূর্ণার সাথে একটু কথা আছে, খুব জরুরি বিষয়। বিকেলে সোনালি রৌদ্র, মন মাতানো বাতাস বইছে, শীতল হাওয়া। পাকা ঘাটলা পূর্ণা, প্রিয়া ও তিশা বসে আছে। প্রিয়া গালে হাত দিয়ে বসে আছে। পূর্ণা গভীর চিন্তায় আছে। তিশা দুজনেই দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে আবার শূন্য তাকিয়ে গোপন নিঃশ্বাস ছেড়ে বললেন, প্রিয়া ও ডাক্তার সাহেব কোথায় থাকে? কথা শুনে পূর্ণা চমকে উঠে কয়েক সেকেন্ড তিশার দিকে তাকিয়ে থাকে। তার মধ্যে প্রিয়া জবাব দেয়, আমি জানি সে এখানকার না, হাসপাতালে থাকে তাই জানি। একটু চুপ থেকে প্রিয়া, আপা, তোমার বাগদানের দিন কি বলতে চেয়েছিল সে? প্রিয়ার কথা শুনে নিজের হাতের আঙ্গুলের বাগদানের আংটির দিকে তাকিয়ে জবাব দিল, জানি না, তবে কিছু একটা বলতে চেয়েছিল। চলো আজকে হাসপাতালে যাই আপা।
তাহলে তো জানতে পারবো কি বলতে চেয়েছিল। যাওয়া ঠিক হবে না, আর এখন আমার বাগদান হয়ে গেছে, আমি এখন অন্য কারোর সাথে দেখা করতে পারি না। প্রিয়া বলল, ঠিক বলেছ আব্বা, আর সাইদ ভাই তো ডাক্তার সাহেবকে দেখতে পারে না। একটু থেমে তিশা, তবে যাই বলিস ডাক্তার সাহেব কিন্তু অনেক সুন্দর, চোখগুলো কি সুন্দর, নীল চোখের ডাক্তার। তিশার কথা শুনে পূর্ণা ও প্রিয়া তার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে দুজনেই হেসে ফেলল। জলিল আগে থেকে একটু অস্বস্তি বোধ করছে, শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে অসুখটা বেড়েছে। পূর্ণা অনেকবার করে বলেছে ডাক্তার দেখাতে, কিন্তু সে নাছোড় বান্দা, কোনোভাবে সে হাসপাতালে যাবে না। বিছানার উপর বসে হেলান দিয়ে পেপার পড়ছে। আশা দ্রুত পায়ে এগিয়ে এসে জলিলের পায়ের কাছে বসে। একটু কথা ছিল। জলিল পেপার পড়তে পড়তে জবাব দিল, পূর্ণার বাগদানে সাইদকে যে আংটিটা দিলে সেটা কোথায় পেলে? ওইটা নিরুপমার। নিরুপমা কোথায় পেল? জলিল পেপার ভাঁজ করে বিছানার উপর রেখে আশায়ের দিকে তাকিয়ে জবাব দিল, মনে হয় ভুলে গেছো, নিরুপমা মেম্বারের মেয়ে ছিল। যখন সে পালিয়ে আসে তার বিয়ের গয়না পরা ছিল। আমি শুনেছি সে সব ফেরত দিয়েছে। মায়ের দেওয়া গয়না রেখে সব ফেরত দিয়েছে। পূর্ণার স্বামী তো আংটি পেল, পিয়ার বিয়েও তো তার স্বামী কি পাবে? তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না। পূর্ণা যখন পেয়েছে প্রিয়াও পাবে। তারা দুজন আমার মেয়ে, কাউকে খালি হাতে শ্বশুর বাড়িতে পাঠাবো না। পূর্ণার বিয়ে তো বেশি দিন নেই, যদি পিয়াকে ওই একই দিনে বিয়েটা দিয়ে যেতে পারতো। জলিল ক্ষুব্ধ স্বরে বলল, এই গ্রামের মেয়েদের 14 বছরে বিয়ে হয়, কিন্তু আমি আমার মেয়েদের এত অল্প বয়সে বিয়ে দিতে চাই না। সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচাতে পূর্ণাকে 16 বছর বয়সে বিয়ে দিতে রাজি হয়েছি। প্রিয়াকে এত জলদি বিয়ে দিব না। আশা দাঁড়িয়ে ক্ষুব্ধ স্বরে বলল, আমি তোমার মেয়েকে অত্যাচার করছি নাকি তোমার মেয়ের জন্য আমার জীবন শেষ করেছি? আশা ক্ষুব্ধ হয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে গেলেন। জলিল তার পথের দিকে তাকিয়ে বলছে, এই কি পাগল হয়ে গেছো নাকি? আমার মেয়ের জন্য নিজের জীবন শেষ করলো কবে? রাতে চাঁদের আলো চারিদিক দিনের মতো আলোকিত হয়ে গেছে। হালকা হিমেল হাওয়া বইছে। পূর্ণা ছোট ঘরের দরজায় বসে শূন্য চোখে তাকিয়ে বন্ধ করে গভীর চিন্তায় ভাবছে, কোনো কঠিন সমীকরণ মিলানোর চেষ্টা করছে। সেদিন বাগদানে রিতমের উপস্থিতি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। পূর্ণা বোঝার চেষ্টা করছে ডাক্তার সাহেব স্পষ্ট কিছু বলতে এসেছিল, সবাই আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় সে কথা ঘুরিয়ে বলেছে। পূর্ণা চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে ভাবছে।